আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। Welcome from Kurigram Online Schools. I am Mahfuza Akhtar, Assistant Professor of English, Kushtia City College, Kushtia. Today, প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। At first, I welcome all my students. Then I also thanks my dear colleagues, my dear my respected teachers, actually who are associated with Kurigram Online Schools, and also my dear learners and all of you. Thank you very much to join with me in Kurigram Online Schools live class. My dear learners, you know that in our country we are facing much more troubles, and in these troublesome situations is deteriorating day by day, but we are doing well. We are trying to do better. Actually, lockdown is carrying on, so in this time we have to stay home. My dear learners, don't be nervous, don't get nervous. You should have to be very much conscious. Be stay at home. Okay, my dear learners, my dear teachers, my respected teachers, my colleagues, আজকে কুড়িগ্রাম অনলাইনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি গত কয়েকদিনে কিছু ক্লাসে আমি ন্যারেশনের রুলসগুলো নিয়ে ক্লাস করেছি এবং ন্যারেশন নিয়ে অনেকগুলো ক্লাস শেষ করে ফেলেছি। অলরেডি ন্যারেশনের ক্লাসগুলো আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড। সো আমার মনে হয় যে তোমরা এই কাজগুলো করেছো। আজকে একটু নতুন এবং ভিন্ন টপিকস নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের টপিক্সের বিষয় একটু আলাদা। তো মাই ডিয়ার লার্নার্স, লেটস গো টু স্টার্ট আওয়ার ক্লাসেস। এখানে আমরা একটু খেয়াল করি যে সেন্টেন্স, আমরা জানি যে সেন্টেন্স হচ্ছে মনের ভাব প্রকাশ করার যে মাধ্যম, সেটা হচ্ছে ইটস এ সেন্টেন্স, এবং সেন্টেন্সের মাধ্যম দিয়েই কিন্তু আমরা আসলে কি বলবো মনের ভাব প্রকাশ করে থাকি। এবং সেন্টেন্স হচ্ছে কতগুলো গুচ্ছ, ওয়ার্ডের গুচ্ছ, এক গুচ্ছ শব্দ অ্যাকচুয়ালি মিলিতভাবে যেটা মনের ভাব প্রকাশ করে সেটা হচ্ছে সেন্টেন্স। এবং আমরা জানি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে চেঞ্জিং, আমরা গত দিকে যেমন ন্যারেশনের ক্ষেত্রেও কিন্তু চেঞ্জিং করেছি, যেমন চেঞ্জিংয়ের ক্ষেত্রে ন্যারেশনে যেমন আমরা চেঞ্জিং সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করতে পারি। চেঞ্জিং সেন্টেন্স আর অফ টু কাইন্ডস। একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স, and number two হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো অ্যাকচুয়ালি চেঞ্জিং সেন্টেন্সকে আমরা জানি মাই ডিয়ার লার্নার্স, চেঞ্জিং সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে যে কনভার্সন অফ সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন। কনভার্সন অফ সেন্টেন্স ইজ দোজ সেন্টেন্স অ্যাকচুয়ালি মিনিং চেঞ্জেস, অ্যাকচুয়ালি যে যার অর্থের পরিবর্তন হয়ে যায়, মিনিং চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স। এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইজ দোজ অ্যাকচুয়ালি মিনিং ইজ নট চেঞ্জেস, মানে মিনিং এবং অর্থ কোনোটাই চেঞ্জ না হয়ে যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যেমন কনভার্সন অফ সেন্টেন্সের একটি উদাহরণ, যেমন হি ইজ অনেস্ট। আজকে এটা আমাদের টপিকস না, তারপরে একটু বোঝানোর ক্ষেত্রে আমি একটু বোঝাতে চাচ্ছি একটা বিষয়, সেই জন্যই আমি এখানে আসলাম। হি ইজ অনেস্ট, যদি এটাকে আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি তাহলে কিন্তু এভাবে হবে যে হি ইজ নট অনেস্ট। এটা কিন্তু ডিরেক্টলি নেই, এখানে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো অর্থ ঠিক নাই, সব মিনিং সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে কিন্তু অর্থ বা মিনিং সব কিছু ঠিক রেখে উই হ্যাভ টু ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স। যেমন হি ইজ, একই বাক্য দেখালাম, হি ইজ অনেস্ট, সেক্ষেত্রে হি ইজ নট ডিসঅনেস্ট। তার মানে হচ্ছে যে সে ডিসঅনেস্ট না, মানে হচ্ছে সে অনেস্ট।
এক্ষেত্রে মিনিংয়ের কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থ বা মিনিংয়ের কোনো চেঞ্জ হচ্ছে না মাই ডিয়ার লার্নার্স। তাহলে আমরা একটু খেয়াল করি যে চেঞ্জিং সেন্টেন্স করতে গেলে আমরা এখন চেঞ্জিং সেন্টেন্সে যাব। চেঞ্জিং সেন্টেন্সে আমরা জানি যে মিনিং অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 কাইন্ডস এবং স্ট্রাকচার অনুযায়ী 3 ধরনের সেন্টেন্স আছে। আমরা জানি যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুযায়ী নাম্বার 1 হচ্ছে সিম্পল, নাম্বার 2 হচ্ছে কমপ্লেক্স অ্যান্ড নাম্বার 3 হচ্ছে কম্পাউন্ড। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। আর মিনিং অনুযায়ী আমরা জানি যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি, এই 5 ধরনের সেন্টেন্স উই হ্যাভ ফলোড। সো মাই ডিয়ার লার্নার্স, এই যে সেন্টেন্সের এই কনভার্সন অফ সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো করতে গেলে আসলে আমাদেরকে আরও কিছু বেসিক রুলস জানা দরকার। সেই বেসিক রুলসগুলোই আজকে আমি তোমাদের করব এবং বেসিক রুলসগুলো আফটার ফিনিশিং দ্য বেসিক রুলস অফ সেন্টেন্স দেন আই উইল গো টু দ্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস মাই ডিয়ার লার্নার্স। তাহলে আমরা সেই বিষয়গুলো এখন আমরা একটু খেয়াল করি বোর্ডে যে আজকে ভার্ব নিয়ে কিছু আলোচনা করব, ক্লোজ নিয়ে আলোচনা করব, ফ্রেজ নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। অ্যাকচুয়ালি উই উইল ডিসকাস টুডে অ্যাবাউট দ্য বেসিক রুলস অফ ইংলিশ গ্রামার। আসলে ট্রান্সফরমেশন করতে গেলে আমরা যদি লিঙ্কিং ওয়ার্ডস করতে যাই বা ইফ উই গো টু ট্রান্সফর্ম ওয়ার্ডস, আর আমরা যদি কমপ্লিটিং সেন্টেন্স করি বা ভয়েস চেঞ্জ করি বা ন্যারেশন করি, যেখানেই যাই না কেন আসলে if we don't know the basic rules of grammars, actually we can't follow. My dear SSC students, actually you know grammar is in your syllabus, grammar is 60 marks, and in this 60 mark to get 60 marks actually very much tough to get it, কারণ সবগুলোতেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সিস্টেম আছে, কিন্তু গ্রামারগুলো ভালো করে প্র্যাকটিস না করলে অ্যাকচুয়ালি ইউ ক্যান গেট ফুল মার্কস। সো মাই ডিয়ার লার্নার্স, আমি এই জন্যই একটু ব্যাপক বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। তো আজকে এখানে আমরা খেয়াল করি যে আজকে ভার্বের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন ভার্বের ক্ষেত্রে এখানে আছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। অ্যাকর্ডিং টু টেন্স অনুযায়ী ভার্বকে আমরা 2 ভাগে ভাগ করে থাকি। নাম্বার 1 হচ্ছে ফাইনাইট অ্যান্ড নাম্বার 2 হচ্ছে নন ফাইনাইট। অ্যাকচুয়ালি ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্বকে বলা হয় যে ভার্বটা দেখে we can guess it is which tenses it follow, মানে যে ভার্বটা দেখে we know what type of tense it is, মানে যে ভার্বটা দেখে we understand it is present tense or past tense or future tense. The sentence by which, actually the verb by which we guess the form of tense is called finite verbs. Actually টেন্সের পরিবর্তনের সাথে সাথেই ভার্বেরও পরিবর্তন হয়ে থাকে, মানে এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে যে টেন্সের পরিবর্তনের সাথে সাথে কিন্তু ভার্বের রূপের পরিবর্তন। এবং এখানে আরেকটি আছে, যেমন ভার্বকে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকের ক্রিয়া, বাংলাতে যেটা বলা হয়েছে যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না এবং টেন্সের পরিবর্তনের সাথে সাথে ভার্বের কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। অ্যাপ টু দ্য রুলস অফ ইয়োর গ্রামাটিক্যাল, তোমাদের যে 60 মার্কের গ্রামার আছে সেখানে কিন্তু এই ফাইনাইট ভার্বস অ্যান্ড নন ফাইনাইট ভার্বস ইজ এ ভেরি গুড ফ্যাক্টর, অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন ইয়োর সিলেবাস। সো নন ফাইনাইট এবং ফাইনাইট ভার্ব নিয়ে আজকে বিস্তারিত একটু আলোচনা করতে চাই। তো তার আগে আমি একটু চলে যাচ্ছি নিচে। খেয়াল করো যে আমরা কিছু বিষয় লিখব, যেমন হচ্ছে ইনফিনিটিভ। হোয়াট ইজ ইনফিনিটিভ? আমরা জানি যে নন ফাইনাইট ভার্বকে কয়েকটি ভাগে, যেমন ইনফিনিটিভ, পার্টিসিপল ইনফিনিটিভ, জিরান্ড, এগুলো হচ্ছে সবই নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে। সেক্ষেত্রে ইনফিনিটিভ, জিরান্ড। ইনফিনিটিভ হচ্ছে ভার্ব প্লাস প্লাস V1, এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস ING, দিস ইজ হচ্ছে জিরান্ড। ওকে মাই ডিয়ার লার্নার্স, তাহলে আমরা বুঝছি যে 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা হচ্ছে ইনফিনিটিভ এবং
ভার্ব প্লাস আইএনজি সেটা হচ্ছে জিরান্ড। যেমন আমরা জিরান্ড এবং ইনফিনিটিভ আলোচনা করতে গেলে কিছু বিষয় আমরা একটু খেয়াল করি যে এক্ষেত্রে তে, বাংলাতে তে এবং এটা হচ্ছে ইয়া, ইয়া, এ বা একার। সাধারণত ভার্বগুলো যখন বাংলাতে আমরা বলি সেক্ষেত্রে ইয়া, এ এবং একার উচ্চারণ হয়, বা বাংলাতে এখানে তে উচ্চারণ হয়। সেক্ষেত্রে আমরা কিভাবে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব করব, যেমন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন টু গো মানে যেতে, বা গোয়িং, গো প্লাস আইএনজি এখানে হচ্ছে গোয়িং, গিয়েছে বা গিয়েছে বা গিয়া বা গিয়ে, এক্ষেত্রে গিয়া বা গিয়ে বোঝাচ্ছে। ওকে মাই ডিয়ার লার্নার্স। বা এখানে টু সি, দেখতে, এটা দেখতে, এটা দেখতে এমন, বা এটা দেখতে এমন, এরকম। বা এখানে আরও সিং, দেখিয়া বা দেখে, এই উচ্চারণ, দেখিয়া বা দেখে, এই বিষয়গুলো আমরা এখানে একটু খেয়াল করি। তাহলে বা টু নো, এখানে দেখেন টু নো, দেখো টু নো মানে জানতে, হি ওয়ান্টস টু নো, সে জানতে চায়, হি ওয়ান্টস টু নো, এই ধরনের একটা বাক্য, যেমন সে এটা জানতে চায়, জানতে, জানতে মিনিং। বা নোয়িং যদি আমরা জিরান্ডের ক্ষেত্রে করি সেটা হচ্ছে জানিয়া, জানিয়া বা জেনে, এখানে এই বিষয়গুলো কাজ করে। সেক্ষেত্রে মাই ডিয়ার লার্নার্স, এগুলো যেমন জিরান্ড, আরেকটু বলি যে জিরান্ড হচ্ছে নাউনের কাজ করে, জিরান্ড হচ্ছে নাউনের কাজ করে। যেমন ভার্ব প্লাস জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, সেক্ষেত্রে জিরান্ড কিন্তু সবসময় নাউনের কাজ করে। যেমন রিডিং ইজ এ গুড হ্যাবিটস, রিডিং ইজ এ গুড হ্যাবিট মানে বই পড়া, রিডিং বুকস বা রিডিং পড়াটা হচ্ছে ভালো অভ্যাস। আবার এখানে আমি একটি বাক্য লিখছি, যেমন হি ওয়ান্টস টু নো, সে জানতে চায়, সে জানতে চায়, এখানে কিন্তু তে উচ্চারণ, তে মিনিং আসছে। হি ওয়ান্টস টু নো, এখানে আছে রিডিং ইজ এ গুড হ্যাবিট, এখানে এইভাবে যে বই পড়া একটি ভালো অভ্যাস। তাহলে আমরা এখানে খেয়াল করি যে ইনফিনিটিভ এবং জিরান্ড এগুলো কিন্তু সবই হচ্ছে ইট ইনক্লুডেড ইন নন ফাইনাইট ফর্ম অফ ভার্বস। তো এখানে আমরা এবার একটু বিস্তারিত কিছু উদাহরণে চলে আসব, বা কিছু এক্সাম্পল তোমাদেরকে দিব। To see the example, actually you will understand actually how finite verbs tense is changed, but non-finite verb tense is not changed. So my dear learners, যেমন আমি একটি বাক্য লিখছি, which মানে উদাহরণ, she gives me to eat, she gave me to eat. Okay my dear learners, she will give me to eat. We have got 3 sentences, এবং in these 3 sentences actually where is finite verb and where is non finite verb, এটা একটু বোঝাবো। সেটা হচ্ছে যে প্রথম সেন্টেন্স বা ফার্স্ট সেন্টেন্সেস উই সে গিভস, এখানে খেয়াল করি যে ফাইনাইট ভার্ব কিন্তু টেন্সের সাথে সাথে পরিবর্তন হয়। যেমন প্রেজেন্ট টেন্সে এখানে গিভ হচ্ছে ফাইনাইট ভার্ব, সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে কিন্তু ফাইনাইট ভার্ব চেঞ্জ হয়ে গেছে, গিভ হয়ে গেছে, টেন্সের পরিবর্তন, মানে যে ভার্ব দেখে আমরা বুঝতে পারছি যে এটা এই টেন্সের পরিবর্তন বোঝা যায়, সেটাই কিন্তু মূলত ফাইনাইট ভার্ব। এবং এখানে খেয়াল করি এটা হচ্ছে পাস্ট টেন্স, গেভ মি টু ইট, সে আমাকে খেতে দিয়েছিল, সে আমাকে খেতে দেয়, সে আমাকে খেতে দিয়েছিল, এটা হচ্ছে পাস্ট টেন্স। আর এটা হচ্ছে এখানে গিভ হবে, she will give me to it, এটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে এখানে কিন্তু উইল গিভ, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব,
এটা হচ্ছে গেভ মি, এটাও হচ্ছে ফাইনাইট ভার্ব। এগুলো সবই কিন্তু ফাইনাইট ভার্ব, কারণ আমরা দেখছি যে ভার্ব দেখে টেন্স বোঝা যাচ্ছে বা টেন্সের পরিবর্তনের সাথে সাথে ভার্বের যে ফর্ম সেটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট যখনই যাচ্ছি যখন প্রেজেন্ট টেন্স, যখন পাস্টে যাচ্ছি তখন গেভ হয়ে যাচ্ছে। হোয়েন উই গো টু দ্য ফিউচার ইট উইল টার্ন ইনটু ফিউচার টেন্স। ওকে মাই ডিয়ার লার্নার্স, তাহলে এটা বুঝতে পারছি। এবার আমরা আসি, এখানে আরেকটি ভার্ব আছে টু ইট। এখানে একটু খেয়াল করি যে টু ইট, এটা কি দেখে এটা কি চেঞ্জ হচ্ছে মাই ডিয়ার লার্নার্স? এখানে কি কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না, কারণ টু ইট এখানে সব জায়গায় একই রকম আছে। প্রেজেন্ট টেন্সেও ইট আছে, পাস্ট টেন্সেও ইট আছে, ফিউচার টেন্সেও ইট আছে। যদি আমরা বলি যে একটি বাক্য, একটু মুছে দিলাম, যদি আমরা খেয়াল করি যে শি, এখানে গিফটটা তুলে দিয়ে মি টু ইট এইটুকু লিখলাম। এখন আমরা কি বুঝতে পারছি যে এই বাক্যটা কোন টেন্সে আছে? বাক্যটা কি ইজ ইট মিনিংফুল অ্যাকর্ডিং টু দ্য টেন্স স্ট্রাকচার? নো, ইট ইজ নট মিনিংফুল। অ্যাকচুয়ালি ফাইনাইট ভার্ব যেটা, যে ভার্ব দেখে বোঝার উপায় নেই এবং ভার্ব দেখে ইউ উইল নট রিকগনাইজ হোয়াট টাইপ অফ টেন্স ইট ইজ, এবং ভার্বের কোনো চেঞ্জ নয়, যেখানে যেরকম আছে সেরকমই থাকবে। সেক্ষেত্রে এখানে গিভস নেই, কাজে এই বাক্যটা এখানে টু ইট হচ্ছে ফাইনাইট ভার্ব হচ্ছে না, এটা হচ্ছে নন ফাইনাইট। যখনই আমাকে মানে অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স বা মিনিং বা ভাব প্রকাশ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাকে গিভস শব্দটা ইউজ করতে হবে। ওকে মাই ডিয়ার লার্নার্স, আমি আরেকটি বাক্য লিখছি, একটু খেয়াল করি। যেমন জিরান দিয়ে আমি কিছু বাক্য লিখব। সিং মি বীজ, এটা হচ্ছে উদাহরণ। সিং মি শি বিকেম হ্যাপি। Okay my dear learners, sing me she became happy. Sing me she will become happy. এখানে দুই ধরনের বাক্য। এখানে এতক্ষণ আমরা ইনফিনিটিভের ব্যবহার করেছি এবং এখন আমরা জিরানের ব্যবহার করছি, যে সিং মি শি বিকেম হ্যাপি, সিং মি শি উইল বিকাম হ্যাপি। এখানে আমরা অবশ্যই খেয়াল করব যে সিং মি প্রথমে যে আইএনজি যুক্ত ভার্ব আছে, এটা কি দেখে মনে হচ্ছে যে এটা কোনো চেঞ্জ হয়েছে? কারণ এই বাক্যটা কোন টেন্সে আছে? এই বাক্যটা পাস্ট টেন্সে আছে। বিকেম হ্যাপি, শি বিকেম হ্যাপি, সে খুব খুশি হয়েছিল, আমাকে দেখে সে খুব খুশি হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু এখানে ভার্বের কোনো চেঞ্জ নাই, তার মানে এখানে এটা হচ্ছে জিরান বা নন ফাইনাইট ভার্ব। জিরান পার্টিসিপল এগুলো সবই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ভার্ব দেখে বোঝা যাবে না, টেন্সের রূপের কোনো পরিবর্তন হবে না, বা ভার্ব দেখে টেন্স চেনাও যাবে না। তাহলে এটা কোন টেন্সের বাক্য আমরা কিন্তু বলতে পারছি না। সিং মি, আমাকে দেখে, এইটুকু কি কোনো মানে মিনিং প্রকাশ করছে? কোনো কিছুই প্রকাশ করছে না। সেক্ষেত্রে কিন্তু পরবর্তী যে অংশটুকু কমা দিয়ে আছে যে শি বিকেম হ্যাপি, এটা কিন্তু পাস্ট টেন্সের বাক্য এবং এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং এটা দেখে আমরা চিহ্নিত করতে পারছি যে ইট ইজ পাস্ট টেন্স। আবার পরের বাক্য ঠিক তাই, শি উইল বিকাম হ্যাপি। এখানে কিন্তু আমরা উইল বিকাম দিয়ে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে এখানে ভার্বের গতি প্রকৃতি দেখে বা ভার্বের ধরন দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সো মাই ডিয়ার লার্নার্স, আমরা এতক্ষণ ধরে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করলাম। যে ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্বকে বলে যেটা দেখে বোঝা যায়, মানে টেন্সের পরিবর্তনটা বোঝা যায়, কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে সেটা বোঝা যায়। আর যেটা দেখে অ্যাকচুয়ালি টেন্স বোঝা যায় না, কোনো কিছু বোঝা যায় না, যেমন নন ফাইনাইট ভার্বের মধ্যে আসছে ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ড, এগুলো সবই হচ্ছে ইট ইজ ইনক্লুডেড নন ফাইনাইট ভার্ব। এবার আমরা আসি এবার আমরা আসবো আজকের বিষয়গুলো আমরা একটু করব। আমরা ট্রান্সফরমেশনে যাব, যার কারণে আমরা এই টুকিটাকি যে বেসিকগুলো আছে আজকে এগুলো শেষ করব। এরপরে নেক্সট দিন থেকে আমরা ট্রান্সফরমেশনে চলে যাব। সে যেটাই হোক, মিনিং অনুযায়ী যে সেন্টেন্স আছে সেটাতেও যেতে পারি, বা
স্ট্রাকচার অনুযায়ী যে কোনোটাতে আমরা চলে যেতে পারবো। তো টুডে এখন আমরা আসি যে ক্লজ। ক্লজ ক্লজ হচ্ছে শব্দগুচ্ছ যেখানে ক্লজ হচ্ছে এমন শব্দগুচ্ছ যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। অ্যাকচুয়ালি আমরা জানি যে ফ্রেজ মানে হচ্ছে শব্দ। ফ্রেজ ফ্রেজ বলতে বোঝায় যে ফ্রেজেস। ফ্রেজেস বলতে যেমন কাম হোম, সরি, যেমন হচ্ছে ফ্রেজেস বলতে যে গোয়িং দেয়ার, গোয়িং দেয়ার এটা একটা ফ্রেজ, বা সিং মি এটা একটা ফ্রেজ। আর ক্লোজ, অ্যাকচুয়ালি ক্লোজ বলতে বাক্য বোঝায়, মানে ক্লোজ মানে কিন্তু আসলে বাক্য, তবে ক্লোজের যে মানে কমপ্লিট যে ক্লোজের মানে মিনিং সেটা হচ্ছে যে ক্লোজ হচ্ছে এমন কিছু শব্দগুচ্ছ। আমরা জানি যে শব্দগুচ্ছ মিলেই কিন্তু সেন্টেন্স হয়, অনেকগুলো শব্দগুচ্ছ একসাথে মিলিত হয়ে একটা মিনিংফুল একটা ফিগার তৈরি করে, সেটা হচ্ছে সেন্টেন্স। তো তখনই কিন্তু বাক্য তৈরি হয়। তো এখানে ক্লোজ বলতে কিছু শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট থাকে এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, সেটাই হচ্ছে ক্লোজ। তো আমরা আজকে ক্লোজ নিয়ে আলোচনা করব। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, শি ফোনড মি লাস্ট নাইট। শি ফোনড মি লাস্ট নাইট, সে গত রাতে আমাকে ফোন করেছিল। শি ফোনড মি লাস্ট নাইট। বা আরেকটা বাক্য লিখতে পারি, ইফ শি ফোনস মি। ওকে মাই ডিয়ার লার্নার্স, ইফ শি ফোনস মি টুডে, এ একটা বাক্য দেখতে পাচ্ছি। তাহলে এখানে খেয়াল করি যে শি ফোনড মি লাস্ট নাইট, এটা কিন্তু এখানে ক্লোজ বলতে বোঝাচ্ছে যে এ একটা শব্দ, এ একটা শব্দ, এ একটা শব্দ, এ একটা শব্দ, এগুলো সবই কিন্তু শব্দগুচ্ছ। তার মধ্যে শি হচ্ছে সাবজেক্ট এবং ফোনড এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। আমরা কিন্তু ক্লোজের মধ্যেও ফাইনাইট ভার্বের একটা অস্তিত্ব বা এক্সিস্টেন্স দেখতে পাচ্ছি, যে ক্লোজের মধ্যে যে যেমন রানা ইজ গোয়িং টু স্টার্ট এ মার্কেট। রানা ইজ গোয়িং টু স্টার্ট এ মার্কেট আর বিজনেস, যেটাই হতে পারে। তো এখানে তিনটা উদাহরণ আমরা খেয়াল করলাম, 1 2 3, এবং এই তিনটা উদাহরণের মধ্যেই শি ফোনড মি লাস্ট নাইট, এখানে খেয়াল করি যে ফোন এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আসলে ফাইনাইট ভার্ব এখানে ইফ ক্লোজ যুক্ত আছে, ইফ যুক্ত আছে, এটা একটা কানেক্টর বা কনজাংশন। আমরা জানি যে ক্লোজের সাথে কিছু কানেক্টর বা কনজাংশন যুক্ত থাকে, সেগুলো থাকতে পারে, তবে এগুলো সবই হচ্ছে ক্লোজ। যে সেখানে মূল যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আর কিছু শব্দগুচ্ছ, এমন কিছু শব্দগুচ্ছ, এবং সেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। যেমন আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে জেনেছি যে যেটা হচ্ছে টেন্স সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেয়, বা কোন মানে টেন্সের পরিবর্তনের সাথে সাথে ভার্বের পরিবর্তন হয়ে যায়, কিন্তু নন ফাইনাইট ভার্বে কিন্তু সে ধরনের কোনো পরিবর্তন হয় না। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে ক্লোজ কী জিনিস। এবার আমরা আসি যে হাউ মেনি কাইন্ডস অফ ক্লোজেস। ক্লোজেস হচ্ছে 3 প্রকার। প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে স্বাধীন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট, প্রিন্সিপাল ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ,
যেটাকে বাংলায় আমরা বলতে পারি যে স্বাধীন। বন্ধুরা, মাই ডিয়ার লার্নার্স, ক্লোজ হচ্ছে প্রথম যে ক্লোজটা সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বা মেন ক্লোজ, যেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা স্বাধীন ক্লোজ। নাম্বার 2 হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট ক্লোজ মানে অধীন, যে ক্লোজটা বা অধীন মানে অন্যের অধীন। যেমন আমরা 1971 সালে স্বাধীন হয়েছে, কিন্তু তার আগে আমরা কার অধীনে ছিলাম? পাকিস্তানের অধীনে ছিলাম। সেক্ষেত্রে কিন্তু অধীন। সেক্ষেত্রে এখানে আমরা খেয়াল করি যে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ সেটা হচ্ছে স্বাধীন, এবং সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ সেটা হচ্ছে অধীন। নাম্বার 3 হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। আমরা কিন্তু যখন সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সলভ করব, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ক্লোজ সম্পর্কে বিস্তারিত ধারণা লাগবে। বা যখন আমরা কানেক্টরে যাব বা যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্সে যাব, যেখানেই যাই, বা ট্রান্সফরমেশনের অ্যাক্টিভ প্যাসিভ অনেক বিষয় যেখানেই যাই না কেন, আমাদের কিন্তু এই ক্লোজ সম্পর্কে ব্যাপক এবং বিস্তারিত ধারণা আমাদের রাখতে হবে। এই ক্লাসগুলো যদি না দেখো তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের প্রবলেম হবে। কাজেই তাহলে এখানে আমরা খেয়াল করি যে প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে। এবার আমরা আসি যে প্রিন্সিপাল ক্লোজ বা স্বাধীন ক্লোজ কোনটা। প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে সে ক্লোজ যে অন্যের সাহায্য ছাড়া নিজেই নিজের ভাব প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। অন্যের সাহায্য ছাড়াই কি করতে পারে? নিজেই নিজের ভাব প্রকাশ করতে পারে। আর এখানে আমরা খেয়াল করি যে অন্যের সাহায্য ছাড়া, যেমন হি ওয়ার্কস হার্ড, এই বাক্যটা কিন্তু একটা স্বাধীন বাক্য। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। এখানে দুই ধরনের বাক্য, যেমন আরেকটি বাক্য আমি লিখছি, as he knows English, he will get good salary. ওকে মাই ডিয়ার লার্নার্স, আমি একটু এখানে বোঝাতে চেষ্টা করি যে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে যে ক্লোজ অন্যের সাহায্য ছাড়া নিজেই নিজের মতো নিজের কাজ করতে পারে, স্বাবলম্বী, অন্যের অধীন নয়, স্বাধীন, সেটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লোজ। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর ডিপেন্ডেন্ট ক্লোজ যা সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে যে ক্লোজ হচ্ছে স্বাধীন না, বরং অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না, অন্যের উপর ডিপেন্ডেন্ট, নিজে নিজের মতো করে অর্থ প্রকাশ করতে পারে না, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। সো এখানে দুইটি বাক্য আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এবং এখানে খেয়াল করি যে অ্যাজ হি নোজ ইংলিশ হি উইল গেট গুড স্যালারি। এবং একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রিন্সিপাল ক্লোজে এখানে কিন্তু প্রত্যেকটা ক্লোজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, যেমন এই ক্লোজে সাবঅর্ডিনেট ক্লোজ, এখানেও কিন্তু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, প্রত্যেকেরই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, কিন্তু তারপরেও তারা স্বাধীন না, কারণ কিছু কানেক্টর বা কিছু কনজাংশন আছে, এবং যেগুলো যে ক্লোজের সাথে থাকবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। যেমন অ্যাজ হি নোজ ইংলিশ, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ, সে ইংলিশ জানে। যদি সে যেহেতু সে ইংলিশ জানে, এটা কেমন মিনিং হলো? এটা কিন্তু মানে কি বলবো, এটা স্বাবলম্বী হলো না। কিন্তু হি উইল গেট গুড স্যালারি, সে কিন্তু ভালো স্যালারি পাবে। তাহলে এই বাক্যটা কিন্তু পরিপূর্ণ স্বাধীন, মানে এই বাক্যটা যে হি উইল গেট গুড স্যালারি, এখানে কিন্তু নিজে নিজের অর্থ প্রকাশ করছে। কিন্তু অ্যাজ হি নোজ ইংলিশ, যেহেতু সে ইংরেজি জানে, এটা কি? যেহেতু সে ইংরেজি জানে, এটা কি কোনো স্বাধীন ক্লোজ হলো? এখানে পরিপূর্ণ যখন অর্থ প্রকাশ করতে হচ্ছে, তখন কিন্তু সে এই ক্লোজের সাথে মিলিতভাবে, যেমন অ্যাজ হি নোজ ইংলিশ, তারপরের অংশটুকু তার লাগছে, নাহলে কিন্তু পরিপূর্ণ মিনিং সে প্রকাশ করতে পারছে না। তাহলে অ্যাজ হি নোজ ইংলিশ, যদি সে ভালো ইংরেজি জানে তাহলে সে ভালো স্যালারি পাবে। তাহলে এখানে বিষয়টা এরকম, যদি আমরা এই যে এই সেন্টেন্সে
অ্যাজ হি নোজ ইংলিশ, এখানে অ্যাজটা যদি আমরা উঠাই দিই, এখানে যদি অ্যাজটা আমরা উঠাই দিই তাহলে কিন্তু এখানে আবার এই বাক্যটা স্বাধীন হয়ে গেল, হি নোজ ইংলিশ। ওকে মাই ডিয়ার লার্নার্স, তার মানে এই বাক্যটা কী ধরনের বাক্য? এখন কিন্তু এটা প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা স্বাধীন ক্লোজ। আর যখনই কিছু কনজাংশন যেমন দো, অলদো, সিন্স, অ্যাজ, ইফ, ওকে, এগুলো যখনই বসবে এই বাক্যগুলোর সাথে সাবঅর্ডিনেট ক্লোজের সাথে একটি করে কনজাংশন যুক্ত করে ওরা অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে ওরা কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করতে। এবার আমরা আসি কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ, কিছু কোঅর্ডিনেট কনজাংশন আছে এবং এই কোঅর্ডিনেট কনজাংশনগুলো যখন ক্লোজের মধ্যে যুক্ত হয় সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। যেমন কোঅর্ডিনেট কনজাংশনগুলো হচ্ছে সাধারণত কোঅর্ডিনেট ক্লোজ যুক্ত সেন্টেন্স আমরা কম্পাউন্ড সেন্টেন্সে দেখতে পাই। আমরা সিম্পল সেন্টেন্সে কিন্তু প্রিন্সিপাল ক্লোজ দেখতে পাই, আর কমপ্লেক্স সেন্টেন্সে আমরা সাবঅর্ডিনেট এবং প্রিন্সিপাল ক্লোজ উভয় দেখতে পাই। আর কম্পাউন্ড সেন্টেন্সে সব ক্ষেত্রেই আমরা প্রিন্সিপাল ক্লোজ দেখতে পাই, কিন্তু সেখানে কিছু কনজাংশন থাকে, যেমন হি ইজ পোর, হি ইজ পোর বাট অনেস্ট, বা হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এভাবেও লেখা যায়। আমি দুইবার রিপিট করলাম না, যেহেতু সাবজেক্ট একই। সেক্ষেত্রে আমরা খেয়াল করি যে বাট, এটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে কোঅর্ডিনেট কনজাংশনটা কি? কিছু কনজাংশন যেমন অ্যান্ড, বাট, অর, ইয়েট, সো, দেয়ারফর, এগুলো সবই হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন এবং এই কনজাংশনগুলো যখন বাক্যের মধ্যে বসে সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লোজ। এবং কোঅর্ডিনেটিং ক্লোজ এই যে বাক্যে ব্যবহৃত হয় সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ, কিন্তু কোঅর্ডিনেট ক্লোজে আবার সমস্ত দুটি ক্লোজ যদি যুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু দুটি বাক্যই হচ্ছে স্বাধীন বা প্রিন্সিপাল ক্লোজ। যেমন হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, বাট হি ইজ অনেস্ট। ওকে মাই ডিয়ার লার্নার্স, এখানে কিন্তু বাট আছে, এটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, কিন্তু এখানে হি ইজ পোর, এখানে হচ্ছে এটাও প্রিন্সিপাল ক্লোজ। এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, এখানেও একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে, এখানেও একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে। আমরা কিন্তু বুঝতে পারছি ফাইনাইট ভার্ব কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে আমরা যেখানেই যাই কিন্তু অ্যাকচুয়ালি উই হ্যাভ টু ফলো দ্য ফাইনাইট ভার্ব। সব জায়গাতে ফাইনাইট ভার্বের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কনজাংশনগুলোর ক্ষেত্রে তাহলে আমরা এখানে দুটি ক্লোজই কিন্তু এই যে ভার্ব দিয়ে যুক্ত যে কোঅর্ডিনেট কনজাংশন, সেক্ষেত্রে দুটো ক্লোজই এখানে কিন্তু স্বাধীন, এরা দুটোই হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। যখন আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে যাব তখন আমরা হচ্ছে এই বিষয়গুলো আরও বিস্তারিত, এটাও হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। ওকে মাই ডিয়ার লার্নার্স, তাহলে আমরা ক্লোজ পেলাম। ক্লোজ হচ্ছে এমন শব্দ বা শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্ব থাকে। এখানেও আমরা একটু খেয়াল করি যে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে এবং আরও শব্দ থাকতে পারে। তাহলে আমরা মোটামুটি ক্লোজ সম্পর্কে জানলাম। এবার আমরা আসি যে ক্লোজ তো তিন ধরনের, যে ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এবং কোঅর্ডিনেট, তিন ধরনের ক্লোজ আছে। তো এখন আমরা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজের আরেক নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ subordinate clause are of three kinds: noun clause, adjective clause and adverbial clause. My dear learners, ক্লোজ হচ্ছে তিন ধরনের, সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজকে আমরা তিনটি ভাগে ভাগ করি। নাম্বার 1 হচ্ছে নাউন ক্লোজ, নাম্বার 2 হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ এবং নাম্বার 3 হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। তো আজকে দেখি কতটুকু আলোচনা করা যায়।
আজকে নাউন ক্লোজ আমি বলেছি বারবারই যে আমি এই বেসিকগুলো শেখানোর পরে আমি ট্রান্সফরমেশনে ঢুকবো, কারণ আমার মনে হয় বেসিক জিনিসগুলো তোমাদের জানা খুব দরকার, তোমরা জানো, তারপরেও আমার মনে হয় যেন একটু রিপিট করার দরকার। সো আই উইল রিপিট এগেন। তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লোজের মধ্যে এখন আমরা আলোচনা করব টুডে নাউন ক্লোজ। নাউন ক্লোজ, তাহলে হোয়াট ইজ নাউন ক্লোজ? আমরা জানি যে নেম অফ এনিথিং ইজ কল নাউন, তাই না? নাউন কাকে বলা হয়? হোয়াট ইজ নাউন? নেম অফ এনিথিং, নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। কোনো কিছুর নাম জিজ্ঞাসা, যেমন প্রপার নাউন, কমন নাউন, অ্যাজ এ প্রপার নাউন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। আমরা 5 ধরনের নাউন পড়েছি, কিন্তু এখানে বন্ধুরা সেই বিষয় না। এখানে হচ্ছে যে নাউন দিয়ে কিছু শব্দগুচ্ছ মাধ্যমে একটি বাক্য তৈরি, সেটা কিভাবে আমরা করব এবং কিভাবে বুঝবো যে এখানে নাউন। যেমন পজিশন অফ নাউন, নাউন কিভাবে পজিশন করে, মানে নাউন ক্লোজটা কিভাবে বসে, সেটা আমরা আজকে একটু দেখব। যেমন নাউন হচ্ছে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে বসে, নাউন ক্লোজটা ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে বসে। নাউন ক্লোজ হচ্ছে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে বসে, ভার্বের পরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসাবে বসে, চার ধরনের। আমরা পজিশন কিন্তু 4 ধরনের পেতে পারি। যে প্রথমে হচ্ছে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে বসে, ভার্বের পরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসাবে বসে, তারপরে আমরা প্রিপজিশনের অবজেক্ট হিসাবে নাউন ক্লোজ বসাই, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লোজ বসে। তাহলে কয় ধরনের পেলাম? ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসে, ভার্বের পরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে বসে, প্রিপজিশনের পর অবজেক্ট হিসেবে, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লোজটা বসে, আর হচ্ছে নাউনের পরে অ্যাপোজিশন হিসেবে বসে। নাউনের পরে, মানে নাউনের পরে অ্যাপোজিশন বলতে এখানে নাউন সম্পর্কে অতিরিক্ত, মানে আরও অতিরিক্ত তথ্য দেয়া। অ্যাপোজিশন শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত তথ্য দেয়া, সেক্ষেত্রে এক্সেস, গিভ এক্সেস ইনফরমেশন। সো নাউনের পর অ্যাপোজিশন হিসাবে বসে। ওকে মাই ডিয়ার লার্নার্স, আজকে বেশি সময় নেই, আর হয়তো সর্বোচ্চ 5 মিনিট সময় নিতে পারবো। তো এখানে আমরা প্রথম অংশটা আজকে আলোচনা করব, ফার্স্ট অংশ। তাহলে নাউন ক্লোজ হচ্ছে কি? নাউন ক্লোজ কাকে বলে? যে ক্লোজ নাউনের কাজ করে, যে ক্লোজ নাউনের কাজ করে। আমরা জানি ক্লোজ কি, যেটা হচ্ছে শব্দ, যে শব্দগুচ্ছের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে এবং আরও শব্দগুচ্ছ থাকবে, সেটা হচ্ছে ক্লোজ। তাহলে নাউন ক্লোজটা হচ্ছে কি? যে ক্লোজ নাউনের কাজ করে, সেটা হচ্ছে নাউন ক্লোজ। নাউন ক্লোজ হচ্ছে 4 ভাবে বসে, বাক্যের মধ্যে ব্যবহার 4 ধরনের। যেমন ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে, ভার্বের পরে অবজেক্ট হিসাবে, প্রিপজিশনের পরে অবজেক্ট হিসাবে, এবং নাউনের পরে নাউন অ্যাপোজিশন হিসাবে যেটা বসে, নাউনের পরে নাউন অ্যাপোজিশন হিসাবে বসে, সেটা হচ্ছে নাউন ক্লোজ। তাহলে আমরা ভার্বের পূর্বে যদি সাবজেক্ট হিসাবে নাউন ক্লোজ, প্রথমটা আমরা আজকে একটু দেখব যে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে নাউন ক্লোজ কিভাবে বসে। What he said is not true. মাই ডিয়ার লার্নার্স, আমি একটা বাক্য লিখেছি, তোমরা একটু খেয়াল করো যে হোয়াট হি সেইড ইজ নট ট্রু। এখানে আমরা বারবারই বলেছি যে নাউন ক্লোজ হচ্ছে যে
ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে এখানে কিন্তু হোয়াট ই সেড, এখানে হোয়াট ই সেড, সে যেটা বলেছে সেটা সত্যি নয়। হোয়াট ই সেড, সে যেটা বলেছে, হোয়াট ই সেড ইজ নট ট্রু। এখানে সাবজেক্ট এখানে এটা হচ্ছে নাউন ক্লোজ, তাহলে এখানে হচ্ছে এটা আমরা জানি এটা হচ্ছে ভার্ব, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, এবং নাউন ক্লোজের মধ্যে ফাইনাইট ভার্ব এবং নাউন ক্লোজগুলো হোয়াট, হাউ, হোয়ার এগুলো দিয়ে সাধারণত হোয়ার, হাউ, হুইচ, যেমন ব্যক্তির পরিবর্তে হোয়াট এবং বস্তুর পরিবর্তে হুইচ এগুলো বসে, ব্যক্তির পরিবর্তে হু এবং বস্তুর পরিবর্তে হুইচ এগুলো বসে। নাউন ক্লোজের ক্ষেত্রে হু, হুইচ, দ্যাট এগুলো সবই আমরা বসাতে পারি। তো এখানে যেমন আরেকটি বাক্য আমি বসাতে পারি, হোয়ার where she lives now is known to me. সে কোথায় বাস করে এটা আমার জানা। সে এখন কোথায় বাস করে, সে এখন কোথায় বাস করে এটা আমার জানা। এখানে কিন্তু খেয়াল করি যে ভার্বের পূর্বে আমরা সাবজেক্ট হিসেবে কি বসেছে, নাউন ক্লোজ। এখানে কিন্তু একটা সাবজেক্ট থাকে, যেমন একটা বাক্য সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এটা দিয়ে শুরু হয়। তো এখানে আমরা নাউন ক্লোজটা যখন ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করবে, যেমন হোয়ার শি, এখানে কিন্তু সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব আছে, এবং এটা হচ্ছে নাউন ক্লোজ হিসাবে কাজ করছে। তাহলে মাই ডিয়ার লার্নার্স, আমরা নাউন ক্লজ সম্পর্কে জানলাম যে ক্লজ নাউনের মতো, নাউনের মানে কি বলবো, যে ক্লজ হচ্ছে নাউনের কাজ করে বাক্যের মধ্যে, সেটাই হচ্ছে নাউন ক্লজ। এবং এই নাউন ক্লজ আজকে আমরা নাউন ক্লজ নিয়ে একটু আলোচনা করলাম এবং প্রথম অপশন নিয়ে আলোচনা করলাম যে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ কীভাবে বসে, আমরা সেটা দেখালাম। আগামী দিনে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ, নাউন ক্লোজের বাকি অংশ এবং অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বাল ক্লোজ এগুলো নিয়ে আগামী দিন আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তোমরা আশা করি তোমরা ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ইংলিশ ইজ এ ভেরি হার্ড সাবজেক্ট, বাট ইট ইজ ভেরি মাচ ইজি ইফ ইউ প্র্যাকটিস ইট। আমি গতদিনে বলেছিলাম যে তোমরা ন্যারেশন ক্লাসগুলো একটু ভালো করে করো এবং প্র্যাকটিস করো। তো আমার বন্ধুরা, আমি এরপরে যে কোনো দিনে হয়তো তোমাদের ন্যারেশনের প্র্যাকটিসে যাব। তো আজকে একটু অন্য বিষয় নিয়ে ক্লাস নিলাম। সামনের দিনে আমি নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, এই ক্লজগুলোর পরে আমি কিন্তু ট্রান্সফরমেশনে চলে যাব। তো মাই ডিয়ার লার্নার্স, নাউন ক্লজ নিয়ে আমরা যতটুকু আলোচনা করেছি এতটুকু, এবং আমরা ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করেছি বা ক্লোজ নিয়ে আলোচনা করেছি, ফ্রেজ নিয়ে আলোচনা করেছি। তো যতটুকু আলোচনা করেছি মাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা উপকৃত হবে। আর আমার প্রিয় শিক্ষক মণ্ডলী, মাই ডিয়ার টিচার্স, মাই ডিয়ার কলিগস, মাই রেসপেক্টেড টিচার্স, দোজ হু see my live class, thank you very much to join with me, and my dear learners also thanks for you and thank you all. আর দেশের অবস্থা যেহেতু ভালো না, আমরা বাড়িতে থাকবো এবং বেশি বেশি অনলাইন ক্লাস করব, দেখব। আর তোমরা তোমাদের ক্লাসগুলো, আজকের ক্লাসগুলো তোমরা শেয়ার করে দেবে, তাহলে তোমাদের বন্ধুরাও দেখতে পারবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে কুড়িগ্রাম অনলাইনের পক্ষ থেকে আমি আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আগামী শনিবার আবারও দুপুর 2টায় তোমাদের সামনে লাইভ ক্লাসে হাজির হব। তো টিল দেন, আল্লাহ হাফেজ। দ্যাটস অল ফর টুডে।